লেখিকা বর্ষা ঘোষের অঙ্গীকার। অমরেশবাবু উঠোনে একটি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। সেই সময় মীনাক্ষী দেবী চায়ের কাপ প্লেট হাতে নিয়ে এসে বললেন, আগে প্রেশারের ওষুধটা খেয়ে নাও, আসার পথে আজ বৌমাকে বলবো ওষুধটা নিয়ে আসতে, ওষুধ তো প্রায় শেষ হয়ে এসেছে। অমরেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটাকে আর কত বলবে, পুরো সংসারের দায়িত্ব, আমাদের দুজনের ওষুধের খরচ, তার উপর তমালের চিকিৎসার খরচ, সব একাই সামলাচ্ছে, পুরো পরিবারটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। পিছন থেকে কথাগুলো শুনে ফেলেছিল বর্ণিতা। বর্ণিতা তমালবাবুকে বলল, বাবা এই মাসের সংসারের খরচটা রাখুন। তারপর বলল, বাবা তার মানে কি তোমরা আমার কেউ নও? কতবার বলেছি এসব কথা বলবে না। আমি বুঝতে পারি না, যদি তোমাদের ছেলে সংসারের সব দায়িত্ব নিত তাহলে কি এত কথা বলতে? আমি বৌমা হয়ে পরিবারের ভালো মন্দের দায়িত্ব নিয়েছি। একজন ছেলে যখন পারে তখন একজন বৌমাও পারে। অমরেশবাবু স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, মা আশীর্বাদ করি, আমার আয়ু নিয়ে তোরা বেঁচে থাক। সত্যি বলতে কি, আজকাল নিজের ছেলেরাও অনেক সময় এতটা করে না। সেখানে তুই পরের বাড়ির মেয়ে হয়েও যা করছিস তা আজকের সমাজে সত্যি বিরল। বর্ণিতা হেসে বলল, তোমরা আর মা আশীর্বাদ করলে আমি সব পারবো। তোমাদের আশীর্বাদই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, মা আমার অফিসে দেরি হয়ে যাবে, আমি তমালকে স্নান করিয়ে পরিষ্কার করে তৈরি করে দিচ্ছি। তবে আজ তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, আজ ডাক্তার চেক আপের দিন। মীনাক্ষী দেবী বললেন, হ্যাঁ মা, মনে আছে, সব কাজ শেষ করে রেখেছি, দুপুরের খাবার টিফিনে ভরে রেখেছি, বেরোনোর আগে ব্যাগে নিয়ে নিও, আর কিছু মুখে দিয়ে যেও। সারাদিন শুধু সংসারের কথা ভাবো, নিজের শরীরের কোনো খেয়াল রাখো না। বর্ণিতা হেসে বলল, আমার শরীরের খেয়াল রাখার দায়িত্ব তো আপনি নিয়েছেন, তাই আর কোনো চিন্তা নেই। তমালকে তৈরি করে হুইল চেয়ারে বসানো হলো, গাড়ি এসে গেছে। মীনাক্ষী দেবী ও বর্ণিতা ডাক্তার দেখাতে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে বর্ণিতা বলল, বাবা তুমি চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব, আর রোদ বেড়েছে, তুমি কোথাও বেরোবে না। ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে অমরেশবাবু দেখলেন বর্ণিতার বাবা সুধাময় বাবু এসেছেন, হাতে বড় মাছ, ফল আর নানা জিনিসে ভর্তি ব্যাগ। অমরেশবাবু বললেন, এত কিছু আনার কি দরকার ছিল বেআই মশাই? সুধাময় বাবু হেসে বললেন, মেয়ের বাড়িতে কি খালি হাতে আসা যায়? আজ বর্ণিতার মাও বিকেলে আসবে বর্ণিতার সঙ্গে দেখা করতে। অমরেশবাবু বললেন, ওরা তমালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, একটু বসুন, চলে আসবে। কিছুক্ষণ পরে বর্ণিতা ফিরে এসে বাবাকে দেখে খুব খুশি হয়ে গেল। মীনাক্ষী দেবীও যথাসাধ্য আপ্যায়ন করলেন, কিন্তু মীনাক্ষী দেবীর মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে লাগলো। বাইরে যতই হাসি মুখে থাকুন, ভেতরে ভেতরে তিনি ভয় পাচ্ছিলেন, যদি আবার বর্ণিতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ভয়টা তার নতুন নয়, কারণ বর্ণিতার বাবা মা কোনোদিনই চাননি মেয়েটা তমালের সঙ্গে সংসার করুক। একসময় তমাল ছিল সুস্থ স্বাভাবিক যুবক, ভালো চাকরি করত। কলেজ জীবন থেকে তমাল আর বর্ণিতার ভালোবাসা, দুজনেই প্রতিষ্ঠিত হওয়ার পর দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? বিয়ের মাত্র দুদিন আগে অফিস থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় শিকার হয় তমাল। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। প্রাণে বেঁচে গেলেও চিরতরে হারিয়ে ফেলে হাঁটার ক্ষমতা। পরপর 4-5টি বড় অপারেশন হয়। ছেলেকে সুস্থ করার জন্য অমরেশবাবু ও মীনাক্ষী দেবী তাদের সঞ্চয় গয়না সব বিক্রি করে দেন। তবুও তেমন উন্নতি হয়নি। ডাক্তাররা শুধু বলেছিলেন, ঈশ্বরের ওপর ভরসা রাখুন, কোনোদিন অলৌকিক কিছু ঘটলে হয়তো আবার দাঁড়াতে পারবে। দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছিল বর্ণিতা। দিনের পর দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, এক মুহূর্তের জন্য তমালের পাশ ছাড়েনি।
এ যেন ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। যে দুই মানুষ একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, বিয়ের ঠিক আগে তাদের জীবনে নেমে এলো এমন দুর্যোগ। বর্ণিতার বাবা মা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, এই সম্পর্ক ভুলে যাও, সামনে তোমার পুরো জীবন পড়ে আছে, একজন সুস্থ ছেলেকে বিয়ে করে সুখে সংসার করো। তাদের কথাও অযৌক্তিক ছিল না। কোনো বাবা মাই বা চাইবেন মেয়ের এমন ভবিষ্যৎ? কিন্তু বর্ণিতা একটা কথাই বলছিল, আমি তমালকে ভালোবেসেছি, তাকে ছেড়ে যাওয়ার জন্য নয়, তার পাশে থাকার জন্য। এমনও সময় এসেছিল যখন সুধাময় বাবু ও চন্দ্রা দেবী মেয়েকে ঘরে আটকে রেখেছিলেন, কিন্তু ভালোবাসাকে কি বন্দি করা যায়? অবশেষে এক বন্ধুর সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে এসে তমালকে বিয়ে করে বর্ণিতা। তমালও তাকে অনেক বুঝিয়েছিল, আমার জন্য নিজের জীবন নষ্ট করো না, তুমি একজন সুস্থ জীবনসঙ্গী পাওয়ার যোগ্য। কিন্তু বর্ণিতার উত্তর ছিল একটাই, ছেড়ে যাব বলে ভালোবাসিনি, সারা জীবন তোমার পাশে থাকবো বলেই ভালোবেসেছি। মীনাক্ষী দেবী ও অমরেশবাবু শেষ পর্যন্ত আর বাধা দেননি। তারা জানতেন জোর করে এই দুই মানুষকে আলাদা করা সম্ভব নয়। অবশেষে এক মন্দিরে তাদের বিয়ে হয়। তারপর থেকেই সুধাময় বাবু ও চন্দ্রা দেবী বারবার চেষ্টা করে চলেছেন মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু প্রশ্ন একটাই, সুধাময় বাবু ও চন্দ্রা দেবী কি শেষ পর্যন্ত বর্ণিতাকে তমালের কাছ থেকে আলাদা করতে পারবেন? দেখ মা, এখনো সময় আছে, তুই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। বর্ণিতা ট্রেতে করে আনা চায়ের কাপটা মায়ের হাতে দিয়ে শান্ত গলায় বলল, মা, আর কতবার বললে তুমি বিশ্বাস করবে? আমি খুব ভালো আছি। চন্দ্রা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা বাবা মা হয়ে তোর ভালো চাই বলেই বলছি। আবেগের বশে তুই যে সিদ্ধান্ত নিয়েছিস, তার জন্য সারা জীবন কষ্ট পেতে হবে। আমরা কি করে মেয়ের কষ্ট দেখতে পারি বল? বর্ণিতা ঘরে ঢুকতেই চন্দ্রা দেবী দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। বর্ণিতা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, সেদিন আমি যদি তমালের পাশে না দাঁড়াতাম, তাহলে একটা পরিবার শেষ হয়ে যেত। তমালও হয়তো ধীরে ধীরে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলতো। তোমরা ভাবছো আমাকে কোনো সুস্থ স্বাভাবিক বড়লোক ছেলের সঙ্গে বিয়ে দিলে আমি ভালো থাকবো, কিন্তু সত্যিটা হলো আমি কখনোই ভালো থাকতে পারতাম না। তমাল শুধু আমার জীবনের অংশ নয়, সে আমার আত্মার সঙ্গে মিশে আছে। আর শুধু তমাল নয়, তার বাবা মাও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। ওই দুটো মানুষকে ছেড়ে যাওয়া আমার পক্ষে কোনো দিন সম্ভব নয়। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই বৃথা চেষ্টা এবার বন্ধ করো। এদিকে ঘরের বাইরে মীনাক্ষী দেবী অস্থির হয়ে পায়চারি করে চলেছেন। তার মনে একটাই ভয়, যদি সত্যি বর্ণিতা তাদের ছেড়ে চলে যায়, তমালকে কিভাবে সামলাবেন তারা? ছেলেটা তো বর্ণিতার ভালোবাসার জোরেই আজও বেঁচে আছে। আর এই বৃদ্ধ দম্পতির শেষ ভরসাও তো বর্ণিতা। চিন্তায় তার কপালে ঘাম জমে উঠেছে। অমরেশবাবু মীনাক্ষী দেবীকে খুঁজতে খুঁজতে অবশেষে বর্ণিতার ঘরের সামনে এসে দেখলেন তিনি উদ্বিগ্নভাবে পায়চারি করছেন। তিনি ধীরে ধীরে মীনাক্ষী দেবীকে নিজের ঘরে নিয়ে গিয়ে খাটে বসালেন। তারপর টেবিল থেকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, আগে জলটা খাও। মীনাক্ষী দেবী অসহায় চোখে তার দিকে তাকিয়ে রইলেন। কাপা গলায় বললেন, তোমার কি একটুও ভয় করছে না, যদি এবার সত্যি মেয়েটা আমাদের ছেড়ে চলে যায়? অমরেশবাবু মৃদু হেসে বললেন, মীনাক্ষী, এতদিনেও তুমি মেয়েটাকে চিনতে পারলে না? যে মেয়েটা 1 বছর ধরে এই বাড়িটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে, যে নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের সুখের জন্য পরিশ্রম করছে, যে তমালকে নিজের জীবনের একমাত্র সম্বল বলে আঁকড়ে ধরে আছে, সে কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। মীনাক্ষী দেবী ধীর গলায় বললেন, তবুও যদি বাবা মায়ের কথায়। অমরেশবাবু তার কথা শেষ করতে না দিয়ে বললেন, না, মেয়েটার উপর বিশ্বাস রাখো। এতদিন যখন বিশ্বাস করেছো, আজও করো। তারপর একটু কঠোর গলায় বললেন, অনেকক্ষণ ধরে দেখছি তুমি টেনশনে পায়চারি করছো। প্রেশারের ওষুধটা খাওনি, তাই না?
ওষুধের বাক্স থেকে ওষুধ বের করে তিনি মীনাক্ষী দেবীর হাতে দিলেন। এটা খেয়ে নাও, দুপুরেও ঠিক মতো খাওনি। মীনাক্ষী দেবী অবাক হয়ে বললেন, তুমি সেটাও লক্ষ্য করেছ? অমরেশবাবু হেসে বললেন, যখন থেকে বর্ণিতার বাবা মা এসেছে তখন থেকে তোমার মুখ শুকিয়ে গেছে। অত চিন্তা করো না, বর্ণিতা আমাদের ছেড়ে যাওয়ার মেয়ে নয়। প্রায় 1 ঘন্টা পরে ঘরের দরজা খুলল। বর্ণিতা তার মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। মীনাক্ষী দেবীর কাছে এসে বলল, মা, আমি একটু বাবা মাকে এগিয়ে দিয়ে আসছি। তারপর অমরেশবাবুর দিকে তাকিয়ে বলল, বাবা, একটা ভালো খবর দিতে ভুলে গিয়েছিলাম। তমাল আগের থেকে অনেকটা ভালো আছে। ডাক্তার নতুন কিছু ওষুধ দিয়েছেন, আজ সন্ধ্যায় নিয়ে আসব। কথাগুলো শুনে মীনাক্ষী দেবীর বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল। বর্ণিতা বাবা মাকে এগিয়ে দিতে বেরিয়ে যেতেই অমরেশবাবু মুচকি হেসে বললেন, কি বলেছিলাম, মেয়েটার উপর বিশ্বাস রাখো। সেদিন রাতে খাবার খেয়ে ঘরে ফিরতেই তমাল বর্ণিতার দিকে তাকিয়ে বলল, কেন নিজের জীবনটাকে এমন অন্ধকারের মধ্যে ঠেলে দিলে? বর্ণিতা তার পাশে বসে মৃদু হেসে বলল, ভালোবাসা যদি কখনো অন্ধকারে ডুবে যায় তাহলে অপর মানুষটার কর্তব্য তাকে সেই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনা। আমি শুধু সেই কাজটাই করছি। তমাল কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ তোমার বাবা মা এসেছিলেন। বুঝতে পেরেছি আমাকে ছেড়ে তোমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। বর্ণিতা শান্তভাবে বলল, বাবা মা সন্তানের ভালো চাইবে, এটাই স্বাভাবিক। তারা তাদের কর্তব্য করছে, কিন্তু সন্তানের কি চাই সেটাও তো তাদের বোঝা উচিত। বর্ণিতাকে অফিসের সহকর্মী, বন্ধু-বান্ধব অনেকেই বোঝানোর চেষ্টা করেছে, বলেছে নিজের জীবন নষ্ট করিস না। এমনকি পাড়ার লোকজনও কম কথা শোনায় না। মীনাক্ষী দেবী কোনো কাজে বাইরে বেরোলেই কেউ না কেউ বলে, একটা মেয়েকে তো বেশ ফুসলিয়েছিলেন, সংসারের সব দায়িত্ব মাথায় চাপিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে আছেন। আবার কেউ কেউ বলে, আজকাল যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে এত বড়লোক বাড়ির মেয়ে সব জেনে শুনে তোমাদের ছেলের পাশে দাঁড়িয়ে রইল, সত্যিই তোমাদের কপাল ভালো। আর কেউ কেউ অবাক হয়ে বলে, এমন ভাগ্য কজনের হয় বলো? শুধু ভালোবেসে একটা মেয়ে সব কিছু ছেড়ে একজন অসুস্থ মানুষের পাশে থেকে গেল। সবে গ্যাসের ওভেনে তরকারিটা বসিয়েছেন মীনাক্ষী দেবী। এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠলেন তিনি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুলতে দেখলেন একজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। মীনাক্ষী দেবী কিছু বলার আগেই ছেলেটি জিজ্ঞেস করল, বর্ণিতা কি বাড়িতে আছে? না বাবা, ও তো অফিসে গেছে। তারপর একটু অবাক হয়ে বললেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। যুবকটি ভদ্রভাবে উত্তর দিল, আমি অরুণাভ, বর্ণিতার মাসতুতো দাদার বন্ধু। ও আচ্ছা, ভেতরে আসুন, একটু অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। মীনাক্ষী দেবী তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা বসালেন। ঠিক তখনই বাজার থেকে ফিরে এলেন অমরেশবাবু। ড্রয়িং রুমে অচেনা যুবককে দেখে তিনি সরাসরি রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, ছেলেটি কে? আগে তো কখনো দেখিনি। মীনাক্ষী দেবী সব কথা খুলে বললেন। কিছুক্ষণ পরে অমরেশবাবু চায়ের কাপ প্লেট নিয়ে অরুণাভের কাছে গেলেন। গল্প করতে করতে অরুণাভ জিজ্ঞেস করলো, বর্ণিতার হাজবেন্ড তমাল কোথায়? অমরেশবাবু বললেন, তমাল ভেতরের ঘরে আছে, চলুন আলাপ করিয়ে দিই। তিনি অরুণাভকে নিয়ে তমালের ঘরে গেলেন। অরুণাভ নিজের পরিচয় দিল। বর্ণিতার মুখে তার কথা আগেও বহুবার শুনেছিল তমাল, তাই খুব সহজেই পরিচয় হয়ে গেল। কিছুক্ষণ পর অফিস থেকে ফিরল বর্ণিতা। বাড়িতে ঢুকে অরুণাভকে দেখে আনন্দে বলে উঠল, আরে তুই এতদিন পরে আসার সময় পেলি? অরুণাভ হেসে বলল, আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভুলেই গেছিস। কখন এলি? এই তো 10 মিনিট হবে। ফ্রেশ হয়ে এসে বর্ণিতা মীনাক্ষী দেবীকে বলল, অরুণাভদা কিন্তু ডাব চিংড়ি খেতে খুব ভালোবাসে। আমি একটু বাজার থেকে নিয়ে আসি, তুমি রান্নাটা করো। ঠিক আছে মা, নিয়ে আয়। সেদিন বেশ আনন্দের সঙ্গেই খাওয়া দাওয়া হলো। সন্ধ্যার পর অরুণাভ নিজের বাড়িতে ফিরে গেল। অরুণাভ সম্প্রতি চাকরির পোস্টিং নিয়ে এই শহরে এসেছে। ভদ্র, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত ছেলে হওয়ায় বর্ণিতার বাবা মায়েরও তাকে খুব পছন্দ ছিল। একসময় তারা বর্ণিতার জন্য অরুণাভের কথাও ভেবেছিলেন,
কিন্তু বর্ণিতা স্পষ্ট জানিয়ে দিয়েছিল তমাল ছাড়া সে কাউকে বিয়ে করতে পারবে না। তাছাড়া অরুণাভকে সে সবসময় নিজের দাদার মতোই দেখেছে। এরপর থেকে অরুণাভ মাঝে মধ্যে বর্ণিতাদের বাড়িতে আসতো। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন বর্ণিতার মা শ্যামলী দেবী। একদিন বর্ণিতা অফিসে গিয়েছে, জরুরি মিটিং থাকায় ফিরতে দেরি হবে। সেদিন আবার অমরেশবাবু ডাক্তার দেখানোর দিন ছিল, তাই মীনাক্ষী দেবী তাকে নিয়ে হাসপাতালে যাবেন। শ্যামলী দেবী আগেই বিষয়টি জেনে রেখেছিলেন। সুযোগ বুঝে সেদিন তিনি বর্ণিতার শ্বশুরবাড়িতে এসে হাজির হলেন। মীনাক্ষী দেবী কিছুটা অবাক হলেন শ্যামলী দেবীকে দেখে। শ্যামলী দেবী মৃদু হেসে বললেন, বর্ণিতার কাছে শুনলাম আপনারা বাড়িতে থাকবেন না, তমাল একা থাকবে। তাই ভাবলাম আমি এসে থাকি, তাহলে ওরও একা লাগবে না। মীনাক্ষী দেবীর মনে সামান্য সন্দেহ জাগলেও তিনি কিছু বললেন না। তমালকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তিনি অমরেশবাবুকে নিয়ে বেরিয়ে গেলেন। বাড়িতে তখন শুধু তমাল আর শ্যামলী দেবী। কিছুক্ষণ পরে শ্যামলী দেবী তমালের ঘরে এসে বসলেন। তারপর ধীরে ধীরে বললেন, জানো তমাল, অরুণাভ ছেলেটা খুব ভালো। তমাল চুপচাপ শুনছিল। শ্যামলী দেবী আবারও বললেন, আসলে অনেক দিন ধরেই ও বর্ণিতাকে পছন্দ করত। আমাকেও কথাটা জানিয়েছিল, কিন্তু তখন বর্ণিতা তোমাকেই ভালোবাসতো, তাই আমি আর কিছু বলিনি। তিনি একটু থেমে আবারও বললেন, দেখো, বর্ণিতা হয়তো আবেগের বশে নিজের ভালো মন্দ বুঝতে পারছে না, কিন্তু তুমি তো ওর ভালো চাও, তাই না? তমালের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। শ্যামলী দেবী বললেন, অরুণাভ এখনো বিয়ে করেনি, কারণ আমি জানি সে আজও বর্ণিতাকে ভালোবাসে। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। একটা ভালো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক, সেটা তুমি নিশ্চয়ই চাইবে না। তারপর আঁচল পেতে কান্না ভেজা গলায় বললেন, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা, সত্যি যদি আমার মেয়েকে ভালোবেসে থাকো তাহলে ওকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও। কথাগুলো শুনে তমাল স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সে শ্যামলী দেবীর দুহাত ধরে ফেলল। ছি ছি মা, এ কি করছেন আপনি? আপনার আমার কাছে এভাবে হাত পাতার কোনো প্রয়োজন নেই। তার গলা ভারী হয়ে এলো। আমি বর্ণিতাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তো ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যেন এই সম্পর্কে না জড়ায়। আমি চেয়েছিলাম ও একটা স্বাভাবিক জীবন পাক। তমাল কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, কিন্তু আপনার মেয়ের একটাই কথা ছিল, সে আমাকে ছেড়ে থাকতে পারবে না। তার চোখের কোণে জল জমে উঠল। বলল, তবুও আপনি চিন্তা করবেন না, যদি সত্যি বর্ণিতার ভালো এতে থাকে তাহলে আমি নিজেই ওকে এই সম্পর্ক থেকে মুক্তি দেব। কিন্তু তমালের বুকের ভেতর তখন শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ঝড়। সে কি সত্যি নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর সিদ্ধান্ত নিতে চলেছে, নাকি ভালোবাসা আবারও সব বাধার বিরুদ্ধে লড়াই করবে? কয়েকদিন ধরেই তমালকে খুব অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত লাগছিল। বিষয়টা বর্ণিতার চোখ এড়ায়নি। বারবার জিজ্ঞেস করলেও তমাল কিছু বলতো না, উল্টে অকারণে রেগে যেত, খিটখিটে ব্যবহার করত। সেদিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে তমালের ঘরে ঢুকতেই তমাল বলল, আজকাল অফিস থেকে ফিরতে এত দেরি হয় কেন? বর্ণিতা অবাক হয়ে বলল, অফিসে জরুরি মিটিং চলছে, তাই একটু দেরি হচ্ছে। তমাল তিক্ত গলায় বলল, শুধু মিটিং, নাকি অরুণাভদার সঙ্গে দেখা করার জন্য দেরি হচ্ছে? বর্ণিতা হতবাক হয়ে গেল। তুমি কি বলছো? অরুণাভদা আমার দাদার মতো, আর তার সঙ্গে আমার দেখা হবেই বা কি করে? কিন্তু তমাল কোনো কথা শুনতে চাইল না। আমি তো তোমার সঙ্গে অফিসে যেতে পারি না, তাহলে কি করে জানবো তুমি সত্যি বলছো কি না? এই কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল বর্ণিতার মনে। যার জন্য সে নিজের জীবন, স্বপ্ন, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়েছে, সেই মানুষটাই আজ তাকে সন্দেহ করছে। চোখে ভরে উঠল তার জল। শান্ত গলায় শুধু বলল, যা ইচ্ছে ভাবতে পারো, তবে একটা কথা ঠিক, মা বারবার আমাকে বলেছে, যার জন্য যতই করো না কেন সবাই সেটা বোঝে না। তমাল বলল, যখন বোঝে না তখন এখানে পড়ে আছো কেন? আমাকে ডিভোর্স দিয়ে অরুণাভদার সঙ্গে নতুন জীবন শুরু করো।
তমাল, দোহাই তোমার, এসব কথা আর বলো না। আমি ওনাকে দাদার চোখেই দেখি। বর্ণিতা বলে উঠল, না বর্ণিতা, আমার মনে হয় আমাদের সম্পর্কের ইতি টানা দরকার। আর কোনো কথা বলেনি বর্ণিতা। সেদিন রাতে সে এক ফোঁটা খাবারও মুখে তোলেনি। মীনাক্ষী দেবী যখন খেতে ডাকতে গেলেন তখন দেখলেন বর্ণিতার চোখ ভেজা। মীনাক্ষী দেবী বললেন, কি হয়েছে মা? কিছু না, আমাকে একটু একা থাকতে দিন। মীনাক্ষী দেবীর বুক কেঁপে উঠল। পরে তমালের কাছে জানতে চাইলে সেও এড়িয়ে গেল। অমরেশবাবুকে সব কথা জানালে তিনি বললেন, স্বামী স্ত্রীর মধ্যে অল্প স্বল্প মনোমালিন্য হয়, ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিনের রাতটা ছিল ভয়ঙ্কর। বর্ণিতা সারা রাত কেঁদেছে, আর তমাল নিজের ঘরে বসে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। কারণ সে জানতো সে অন্যায় করছে, কিন্তু শ্যামলী দেবীকে দেওয়া কথা আর বর্ণিতার ভবিষ্যতের কথা ভেবে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। পরদিন সকালে বর্ণিতা মীনাক্ষী দেবী ও অমরেশবাবুকে প্রণাম করে একটি সুটকেস হাতে বেরিয়ে এলো। মা, আজ অফিস থেকে আমি বাপের বাড়িতে যাব। কেন মা, কি হয়েছে? মীনাক্ষী দেবী বললেন। অভিমানী গলায় বর্ণিতা বলল, কিছু না, বাকিটা আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন। বর্ণিতা চলে যেতেই মীনাক্ষী দেবী উদ্বিগ্ন হয়ে পড়লেন। অমরেশবাবু বললেন, চলো তমালের কাছ থেকেই সব জেনে নি। অনেক অনুরোধের পর তমাল শ্যামলী দেবীর আশা, তার বলা কথা এবং নিজের সিদ্ধান্তের কথা খুলে বলল। সব শুনে মীনাক্ষী দেবী কান্নায় ভেঙে পড়লেন এবং অমরেশবাবুকে বললেন, দেখলে, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমরা বাড়িতে না থাকার সুযোগে উনি এসব কথা বলেছিলেন। অমরেশবাবু হতাশ গলায় বললেন, তুই জানতিস বর্ণিতা তোকে কতটা ভালোবাসে, তারপরও এমনটা করলি? তমাল মাথা নিচু করে বলল, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। মীনাক্ষী দেবী বারবার ফোন করলেও বর্ণিতা ফোন কেটে দিচ্ছিল। এদিকে বাপের বাড়িতে পৌঁছাতেই শ্যামলী দেবী আনন্দে মেয়েকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে? বর্ণিতা কষ্ট ভরা গলায় বলল, তোমাদের কথাই ঠিক ছিল, মানুষটাকে চিনতে আমি ভুল করেছিলাম। শ্যামলী দেবী বললেন, দেখেছিস, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। বর্ণিতা আর তমালের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখল না। একদিন দুপুরে মীনাক্ষী দেবী ও অমরেশবাবু বসে কথা বলছিলেন, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে তারা অবাক। সামনে দাঁড়িয়ে অরুণাভ, তার পাশে এক ভদ্রমহিলা এবং একটি ছোট্ট শিশু। অরুণাভ হেসে বলল, মাসিমা, বর্ণিতা আছে? না বাবা, ও বাপের বাড়ি গেছে। মীনাক্ষী দেবী বললেন। অরুণাভ বলল, তাহলে আগে পরিচয় করিয়ে দিই। সুজাতা, প্রণাম করো, ইনি বর্ণিতার শাশুড়ি। ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। মীনাক্ষী দেবী আশীর্বাদ করে বললেন, সুখে থেকো মা। তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অরুণাভ, কে হয় তোমার? অরুণাভ হেসে বলল, এ আমার স্ত্রী সুজাতা, আর এ আমাদের একমাত্র ছেলে। মীনাক্ষী দেবী যেন আকাশ থেকে পড়লেন। অরুণাভকে নিয়ে তারা তমালের ঘরে গেলেন। সব শুনে অরুণাভ ক্ষুব্ধ হয়ে বলল, তুমি কি করেছো জানো? যে মেয়েটা তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তার মায়ের কথায় তাকে অপমান করলে? তমাল মাথা নিচু করে বসে রইল। অরুণাভ বলল, জানো, বর্ণিতা অফিসে ওভারটাইম করে টাকা জমাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই তোমাকে বিদেশে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাবে বলে। ডাক্তার জানিয়েছেন উন্নত চিকিৎসা আর অপারেশন হলে তুমি আবার হাঁটার ক্ষমতা ফিরে পেতে পারো। সেই স্বপ্ন নিয়ে মেয়েটা দিনরাত পরিশ্রম করছে, আর তুমি তাকে সন্দেহ করছো? কথাগুলো শুনে তমালের চোখ ভিজে উঠল। মীনাক্ষী দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা, একবার নিয়ে আয় ওকে, দরকার হলে আমরা সবাই ক্ষমা চাইব। সেদিনই সবাই মিলে বর্ণিতার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বর্ণিতার সামনে দাঁড়িয়ে তমাল কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। বর্ণিতার জমে থাকা অভিমান ধীরে ধীরে গলতে লাগলো। অমরেশবাবু বললেন, মা, তোকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা লাগে, ফিরে চল। অরুণাভ এবার শ্যামলী দেবীর দিকে তাকিয়ে বলল, মাসিমা, কোনো মা নিজের সন্তানের সংসার ভাঙতে পারেন?
এটা আমি কখনো ভাবিনি। আপনি ভুল করেছেন, এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করুন। বর্ণিতা তখন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যে এতটা নিচে নামতে পারো আমি কখনো ভাবতে পারিনি। ভালোবাসাকে আলাদা করার চেষ্টা না করে আশীর্বাদ করা উচিত ছিল। শ্যামলী দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, তার চোখেও অনুশোচনার জল। অবশেষে সব ভুল বোঝাবুঝির অবসান হলো। বর্ণিতা তমালের হাত ধরে নিজের বাড়িতে ফিরে এলো। এরপর কয়েক মাসের প্রস্তুতি। বর্ণিতা নিজের জমানো টাকা এবং পরিবারের সাহায্যে তমালকে বিদেশে নিয়ে গেল চিকিৎসার জন্য। সেখানে অত্যাধুনিক চিকিৎসা ও সফল অপারেশনের পর ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন দেখা দিল। যে মানুষটা একসময় হুইল চেয়ারে বন্দি ছিল সে আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। সেদিন হাসপাতালের করিডোরে প্রথমবার তমাল যখন নিজের পায়ে কয়েক কদম হাঁটল, বর্ণিতার চোখে আনন্দের জল নেমে এলো। তমাল তার হাত ধরে বলেছিল, আমি নতুন জীবন পেয়েছি তোমার জন্য। ভালোবাসা, ত্যাগ, বিশ্বাস আর অক্লান্ত সেবার কাছে শেষ পর্যন্ত হার মানল সমস্ত বাধা। স্বার্থপরতার এই পৃথিবীতে বর্ণিতার মতো মানুষ সত্যি বিরল, যে ভালোবাসার জন্য নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শেষ পর্যন্ত তার মানুষটিকে নতুন জীবন উপহার দিতে পারে। আর তাই তাদের গল্প প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।